বছর মাস সপ্তাহ পেরিয়ে আর একদিন পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত দেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। যে নির্বাচনের প্রচার প্রচারণার সময় আজ মঙ্গলবার সকালেই শেষ হয়েছে। এখন দেশের ভোটাররা ১২ ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগে উদ্গ্রীব হয়ে থাকলেও সেই ভোট আদৌ তারা সুষ্ঠুভাবে প্রদান করতে পারবেন কি না সেই আতঙ্ক বিরাজ করছে অনেকের মনে। কারণ তফসিল ঘোষণার পর গত রোববার পর্যন্ত সারা দেশে ৩৪টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। এছাড়া বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি এখনো উদ্ধার করতে না পারায় ভোটের দিন নাশকতার আশঙ্কা যেন আরও বাড়িয়ে তুলেছে। এর মধ্যে আবার গণমাধ্যমের খবর বলছে, আসন্ন নির্বাচন বানচালে কারাবন্দী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা তাদের নেতাকর্মীদের গোপন মেসেজ দিচ্ছেন। তবে এমন ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, রাষ্ট্র কোনোভাবে সহিংস আচরণ সহ্য করবে না। এদিকে নির্বাচনের দিন কোনো অঘটনের শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, তারা এবারে নির্বাচনে যেই সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের নিয়োগ দিয়েছেন, ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি। এরপরও নির্বাচনে বোরকা ও নিকাব ব্যবহার করে জাল ভোট দেওয়ার চক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। এদিকে জামায়াত ইসলামীও প্রশাসনের একটি অংশে পক্ষপাতমূলক আচরণ এবং নির্বাচনী পরিবেশে লেভেল প্লেইং ফিল্ডের অভাব আছে বলে অভিযোগ তুলেছে। নির্বাচনের শেষ পর্যায়ে এসে দু দলের পাল্টাপাল্টি অভিযোগের অর্থ কি? এটা নির্বাচন বানচালের তৃতীয় পক্ষকে কোনো সুযোগ করে দিবে না তো? এই আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম, আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং আছেন কানাডা ইউনিভার্সিটি অফ ওয়াটারলু এর রিসার্চার স্টালিন হাসান। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। স্টালিন হাসান, আপনাকে দিয়ে আমি শুরু করি। আর মাত্র একদিন পরে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের জন্য আসলে পুরো বাংলাদেশ দীর্ঘদিন বছরের পর বছর অপেক্ষা করেছে, ঠিক সেই নির্বাচনের একদিন আগে এসেও এই মুহূর্তে দাঁড়িয়েও আমাদেরকে শুনতে হচ্ছে এখনো হয়তো নির্বাচন বানচালের শঙ্কা আছে, নির্বাচন বানচালের চেষ্টা কেউ না কেউ করছে। এমনকি এই যে আজকে সারাদিন এক ধরনের খবর আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন মেসেজ দিচ্ছেন নানানভাবে নির্বাচনকে বানচাল করবার জন্য। এই সব কিছুকে আপনি আসলে কিভাবে দেখছেন? সংখ্যাটা কি তাহলে আরো বাড়ছে? আমি আসলে বাংলাদেশের, আমি যদি পালস বুঝে থাকি, স্পেশালি যারা ইয়াং জেনারেশন আছে, যাদের সংখ্যা এই বছর ইলেকশনে আমরা হয়তো প্রায় 4.5 কোটির মতো দেখতে পারবো, যারা প্রথমবার ভোট দিচ্ছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে, তারা কিন্তু একটা পরিবর্তনের জন্য এই ভোট কেন্দ্রে যাবেন। গতকাল কিছু ঘটনা ঘটেছে, আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে একটি ইনফরমেশন খুব ভাইরাল হয়েছিল যে নির্বাচন কমিশন বলতে চাচ্ছেন যে 400 গজের মধ্যে আপনি ফোন নিয়ে ঢুকতে পারবেন না। সো এই ধরনের হঠকারী সিদ্ধান্ত ইলেকশনের আগে যে কেওটিক সিচুয়েশনকে উস্কে দিচ্ছে না, সেটা কিন্তু আমরা বলতে পারি না। আমরা যদি মোবাইল ফোন নিয়ে কাউকে ঢুকতে না দেই, তাহলে কিন্তু একটা সিকিউরিটি এবং সেফটি কনসার্নও চলে আসে। আমাদের যারা মহিলা ভোটাররা আছেন, যারা শহরে এসএসসি গ্রুপে থাকেন, তারা কিন্তু ভয় পাবেন যে ভোট কেন্দ্রে যে ভোট দিয়ে ফিরে আসতে পারবেন কি না, তাদের ফ্যামিলির সাথে যে কানেকশনটা, কমিউনিকেশনে সেটা ব্রিজ হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো আসলে আমাদের শঙ্কাকে বাড়িয়ে দেয়। আজকে যেটা হলো সেটা হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার যে ইনিশিয়েশনগুলো ভারত থেকে করছে, সেটা খুব স্পষ্ট যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে তারা এই চেঞ্জটাকে তারা এমব্রেস করছে না। এটা আমরা 24শে জুলাইয়ের আন্দোলনেও দেখেছি। তারা ডেটা সেন্টার পুড়িয়ে দিয়েছিল, তারা আমাদের মোবাইল কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছিল। এগুলো করে কিন্তু আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, যারা এবারের ডিসাইডার ভোট যে কোনো দলকে ইলেকশনে জেতানোর জন্য, তারা কিন্তু এটা প্রতিবাদ করেছিল, তারা ভিপিএন দিয়ে কানেক্টেড হয়েছিল। সো আমার কাছে মনে হয় সামষ্টিক প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল একটি সুষ্ঠু নির্বাচন চায়, আর যে ন্যারেটিভগুলো আসছে সেগুলো হবে ইলেকশনের আগে। এখনো কিন্তু রাজনৈতিক দলগুলো বলছে তারা আসলে পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছে না। বিশেষ করে জামায়াত এই অভিযোগ করেছে, জামায়াতের সাথে এনসিপিও এবারে নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করছে, তাদেরও বেশ কিছু জায়গায় একই রকম অভিযোগ আছে। প্রশাসন আসলে অন্য একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, সেই অভিযোগও আছে। আমার কাছে মনে হয় গতকালকের যে নির্বাচন কমিশন যে আদেশটি দিয়েছিলেন মোবাইল রিলেটেড, মোবাইল ফোন না ক্যারি করার যে একটা নিষেধাজ্ঞা দিয়েছিল, সেখানে কিন্তু অনেক সাসপিশিয়াস
ফ্যাক্টর কিন্তু উঠে এসেছে। আমরা কিন্তু জামাতে ইসলামী নেতৃবৃন্দকে বলতে দেখেছি যে এটার অর্থ হচ্ছে, জামাতে আমির গতকালকেই বলেছেন তার একটি নির্দেশনার মাধ্যমে, যে এটা কিন্তু আসলে ট্রান্সপারেন্সির এগেইনস্টে একটা টুল হিসেবে ইউজ করতে পারে। তার মানে হয়তো এখনো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। রুহিন হোসেন প্রিন্স, আর কয়েক ঘন্টা, যদি আমি আসলে একদিনের হিসাবকেই বলি, আর কয়েক ঘন্টা পরে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আসলে পুরো বাংলাদেশের রাজপথের দাবি ছিল এবং সেই গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে একটি অভ্যুত্থানের মুখোমুখি হতে হয়েছে পুরো বাংলাদেশকে। সেই নির্বাচনের একদিন আগে এসে দাঁড়িয়ে আমরা এখনো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে সুযোগ দিচ্ছি। এখনো নানানভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কারাগারে বসেই নির্বাচন বানচাল করার প্রচেষ্টা করছেন। আপনাকে ধন্যবাদ, আমি আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব কংক্রিট ফর্মে যদি বলি, যেহেতু কয়েক ঘন্টা পরে নির্বাচনের মধ্যে আমরা যাচ্ছি এবং সবারই আকাঙ্ক্ষা, যে কথাটা আপনি আপনার আলোচনায় বলেছেন, যে মানুষ সে ভয়মুক্ত পরিবেশে যাতে ভোট দিতে পারে, তার সাথে আর একটা কাজ আছে, ভোট দেওয়ার পরে যথাযথভাবে যাতে ভোট গোনা হয় এবং প্রচারিত হয়। এটাই কিন্তু পরের পয়েন্টটা। এখন আমি যদি দেখেন, দীর্ঘদিন এই যে আলোচনা আমরা করছি, তাতে আপনি যে যারা এইটার সাথে নাই, নির্বাচনের সাথে নাই, তারা তো নানা ধরনের কাজটা চালাবে, দেশি বিদেশি এই ধরনের থাকবে, সেইটা আপনি হিসাবের মধ্যে রাখবেন। কিন্তু এইটাকে সামনে অত বড় করে আনার বাস্তবতা আমি এখানে এখন দেখছি না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথাটা দেখবেন যে সাধারণত যারা মনে করছে যে নির্বাচনে কোনো না কোনোভাবে আমরা জয়ী হবই বা যেন তেন প্রকারে হতে চাই, সুতরাং তাদের নানা ধরনের পাল্টাপাল্টি থাকতেই পারে। সেটাকে আমি বলছি যে একটা সাধারণ ঘটনা হিসাবে বিবেচনা করতে হবে। কিন্তু জরুরিভাবে যেটা নির্বাচন কমিশন, সরকার, তাকে আগে বিবেচনা করতে হবে। রাজনৈতিক দলগুলোর কিছু দায়িত্বশীল আচরণ আছে, সেটা আমি একটু আপাতত তুলে রাখি। সেটা হচ্ছে এই যে মানুষের মনে যে শঙ্কা, সেই শঙ্কা দূর করার ক্ষেত্রে, যেমন আপনি প্রধান উপদেষ্টা ভাষণে বললেন, তিনি বলছেন ভয়কে পেছনে ফেলে যাতে ওইখানে যাওয়ার ব্যাপার। আমরাও কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি যে একটা ভয় মুক্ত পরিবেশ নিশ্চিত করা দরকার, এইটা করুক। আর একটা কাজ আমি দেখতে চাই নির্বাচন কমিশন এবং সরকারের কাছে, যে আমরা নানা ধরনের কারসাজি তো দেখেছি, এবং এখন এক ধরনের অজানা কারসাজি, অজানা বলছি তার মানে কংক্রিট কিছু না, মানুষের মধ্যে এই সংশয় আছে। বরঞ্চ নির্বাচন কমিশন, সরকার যদি নির্দিষ্ট করতে পারে যে না, এই ধরনের কোনো অজানা কারসাজির কোনো সুযোগ নাই। ধরুন এইখানে আপনি আপনার নিউজে বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তার কর্তারাই বলছে যে অতীতে এত বেশি আইন শৃঙ্খলা বাহিনী কখনো নিয়োগ করা হয়নি। এইখানে আমরা বরঞ্চ সরকার এবং সবার কাছ থেকে এটা বলতে চাই, তারা বলুক এইখানে আইন শৃঙ্খলা বাহিনী, ডিসি সাহেব এবং অন্যরা যারা আছে, কেউ কোনো দলীয় দিকে তাকাবে না। সরকার অতীতের মতো কোনো বিশেষ নির্দেশ দেবে না ম্যানিপুলেশনের, তারা নির্মোহভাবে কাজ করবে। এখনকার প্রশাসন এবং এগুলো সম্পর্কে দেখবেন পুরোনো দিনে পাল্টাপাল্টি আছে, কে কার সমর্থক, তাদেরকে ভুলে যেতে হবে। যদি কেউ সমর্থক থেকেও থাকে, কিন্তু তারা নিজেরাই ঘোষণা করুক যে আমরা কে সমর্থক দেখার ব্যাপার নেই, এইখানে আমরা নির্মোহ আচরণ করব, যে সবাই অবশ্যই ভোট কেন্দ্রে আসবে। কোনোভাবে এইখানে যে ভোট কেন্দ্রে লাইন কিউ বেশি করে একটা ধরনের সংকট তৈরি করা, যে ভোট কেন্দ্রে নর্মাল পরিবেশ নেই, ওইটাও আমরা শো করতে দেব না। এবং ভোট যথাযথভাবে যেটা হবে সেইটাই গুণে আমরা প্রচার করব, এবং দেরি করব না। দেরিটাও একটা বলতে হবে, কেন নির্বাচনের ফল যাই হোক, জাতির স্বার্থকে প্রাধান্য দিন, এই কথা আজকে প্রধান উপদেষ্টাও বলেছেন। নাজিমুদ্দিন আলম আজকে সিইসিতে গিয়ে বিএনপি আলোচনা করেছে এবং সেখানে তারা বেশ কিছু অভিযোগ দিয়েছে। প্রথম অভিযোগটা একটু বলি আমি, আপনাদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, তিনি অভিযোগ করেছেন টকশোতে অনেকেই ভালো কথা বলে ভোটারদের টাকা দিচ্ছেন, এবং সেটি আসলে দীর্ঘদিন আমরা দেখেছি, গতকালকে নানানভাবে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। জামায়াতের একজন মনোনীত প্রার্থী, তিনি আসলে একজন ভোটারের হাতে টাকা দিয়েছেন। এই অভিযোগগুলোর মধ্য দিয়ে আসলে আপনারা কি বোঝাতে চাইছেন, যে লেভেল প্লেইং ফিল্ডটা কি আসলে বিএনপি এখনো দেখতে পাচ্ছে কি না? আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ-আলোচক রুহিন হোসেন প্রিন্স ভাই, কমিউনিস্ট পার্টির সাবেক সেক্রেটারি, 90-এর ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, এবং গবেষক স্টালিন হাসান, এবং যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। দেখুন, আমাদের বহুল প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত একটা জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচনের, এটা আমাদের সকলের প্রত্যাশা, একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। এটার জন্য অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য প্রচুর আন্দোলন, অনেক রক্তক্ষয়ী সংগ্রাম, অনেক জীবন বিপন্ন হয়েছে। তো
প্রত্যাশা একটাই যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, গণতান্ত্রিক চর্চা এবং একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এটা সকলেরই কামনা, সকলেরই আশা ভরসা। এবং সেই সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো সরকারের, নির্বাচন কমিশনের এবং স্টেক হোল্ডার, যারা দায়িত্বশীল রাজনৈতিক দল, যারা ফ্যাসিবাদকে মুক্ত করেছে, সকলে মিলেই, সকলের সদিচ্ছা এবং তাদের যে গণতান্ত্রিক চর্চা, সব কিছুর এই অনুযায়ী আমরা এই জিনিসটাকে আমরা একটা সুষ্ঠু অর্থবহ নির্বাচন উপহার দিতে পারি। যদি সেক্ষেত্রে বানচাল করার জন্য একটা অংশ, যে মহলটা বিতাড়িত, যারা লুটপাট করে দেশের সম্পদ লুটপাট করেছে, অর্থ পাচার করেছে, মানুষকে খুন করেছে এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, তারা তো বানচাল করতে চাইবেই। তাদের চেষ্টাই থাকবে যে এই সরকার যাতে ব্যর্থ হয়। ইন্টারিয়াম গভর্নমেন্ট, উনি একজন বিখ্যাত ব্যক্তি, নোবেল লরিয়েট, উনি যাতে ব্যর্থ হয়, নির্বাচনটা যাতে কোনো প্রশ্নবিদ্ধ হয়। আপনি যখন আসলে তৃতীয় পক্ষের কথা বলছেন কিংবা পলাতক আওয়ামী লীগের কথা বলছেন, একই সময় বাংলাদেশের সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে সামনের এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে যেই রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে সহিংসতারও এক ধরনের শঙ্কা আছে, সেটিকেই বা আপনি কিভাবে দেখছেন? এখানে সহিংসতা, আপনার সব প্রতিযোগিতা থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, নির্বাচনের যদি প্রতিযোগিতা, এখন এখানে যদি ধরেন কিছু কিছু ঘটনা ঘটবে এবং সেটার ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পদক্ষেপ নেবে। যদি কোনো মাস্তান যে মানে পরিবেশ নষ্ট করবে, তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। এখানে আপনার গিয়ে নির্বাচনটা হওয়া দরকার। আর আমরা মনে করি যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, আমাদের নজরুল ইসলাম খান সাহেব সঠিক কথা বলছেন যে কিছু সংখ্যা দেখা যাচ্ছে, আপনার কিছু অনিয়ম দেখা যাচ্ছে, তারপরে কিছু কারচুপিও হতে পারে। কিরকম মনে করেন যে বোরখা পরে, এই সমস্ত অভিযোগ আজকে সেই অভিযোগ আমরা শুনছি যে 1 কোটি 2 কোটি বোরখা নাকি বানানো হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে। আবার এটাও শুনছি ব্যালট পেপার ছাপিয়েছে। কিন্তু এই সমস্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা বারবার বলতে শুনেছি অন্তত মুখায়বটি খুলে রাখতে হবে যখন নির্বাচনে ভোট প্রদান করতে যাবে। এবং আমরাও এজেন্টদেরকে বলেছি যে অবশ্যই মহিলা এজেন্ট যারা আছে তাদেরকে বলেছি তারা যেন অবশ্যই যারা আছে তারা যেন ওই মহিলা, যেহেতু মহিলা এজেন্ট এবং মহিলা ভোটার, তাদেরকেও তারা ফেস দেখতেই পারবে। তো সেই জন্য আমরা সেভাবে আবার ট্রেনিং দিতেছি, যাতে করে সমস্ত কোনো মহিলা আবার কোনো পুরুষ ব্যক্তি যাতে বোরখা পরে যেন ভোট দিতে না ঢুকে, তাই না? সেগুলো তো দেখতে হবে। সবচেয়ে কথা হলো যে আমরা যেহেতু এদেশের বা জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছি, যখনই সুষ্ঠু ভোট হয়েছে বাংলাদেশে, যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আপনি লক্ষ্য করবেন সকল নিরপেক্ষ নির্বাচনে আমরা সরকার গঠন করেছি, জনগণ আমাদেরকে ক্ষমতায় নিয়ে এসছে ভোটের মাধ্যমে। তো আমরা বিশ্বাস করি যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন যদি হয়, সেখানে আমাদেরকে নির্বাচিত করবে, এটা আমাদের বিশ্বাস। কারণ ধানের শীষ এটা অত্যন্ত জনপ্রিয় জনগণের কাছে, এবং বিএনপি এদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা পার্টি। কারণ যেমনিভাবে 17 বছর আন্দোলন সংগ্রামে বিএনপির বিরুদ্ধেও কিন্তু নানান রকম অনেক স্যাক্রিফাইস, না বিএনপির বিরুদ্ধে বলতে পারেন, বিএনপির বিরুদ্ধে তো বলতেই পারেন, অন্য রাজনৈতিক যারা প্রতিপক্ষ তারা বলতে পারে। এখন ইলেকশনের সময় তো অনেকে অনেক কথা বলবেন, কিন্তু মানুষ বিশ্বাস করবে যে বিএনপির এই দেশের স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার যুদ্ধ মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার যুদ্ধে অবদান, গণতন্ত্রের জন্য অবদান, বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছি আমরা। এদেশের সংসদীয় পদ্ধতি চালু করেছেন বেগম খালেদা জিয়া। এদেশের আমাদের যে অবদান, এটা অন্য রাজনৈতিক দলের অবদান নাই। আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের আমাদের দলের মতো অবদান নাই। কি আওয়ামী লীগ, কি জামাত। আওয়ামী লীগ দেশের ধ্বংস, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, গলা টিপে হত্যা করেছে, বাকশাল কায়েম করেছে। আওয়ামী লীগ লুটপাট করেছে, হাজার হাজার লক্ষ 30,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে রক্ষী বাহিনী দিয়ে আওয়ামী লীগ শেখ মুজিবের আমলে। শেখ হাসিনার আমলে আপনি জুলাই আগস্টে 1,500 মারছে। কিন্তু জামায়াত তো এবার তাদের নির্বাচনী প্রচারণায় বারবার বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগকে দেখা শেষ, বিএনপিকে দেখা শেষ, এবার আসলে জনগণ জামায়াতকে দেখবে কিনা সেই জায়গাটিতে তারা প্রচারণা চালিয়েছে। জামাতকেও দেখেছি আমরা, জামাতকেও 71 সালে তাদের আগে দেখেছি আমরা। আমি আসবো, একটি বিরতি সময় হয়েছে, যে তাদের ভূমিকা আমরা রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
জিপি পাতিমেদিতে রাজখান দেখছেন। রহিন হোসেন প্রিন্স, এবারে নির্বাচনে প্রচারণায় আমরা নানানভাবে বাকযুদ্ধ হতে দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে। নির্বাচনের আগ মুহূর্তে এসে দাঁড়িয়েছি আমরা, এই সময়টাতে আসলে এখনো নানান অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে এবং ব্যালট তৈরি করতে গিয়ে ধরা পড়ার যে অভিযোগ আছে, কিংবা আসলে যে অভিযোগের কথা আমাদেরকে নাজিমুদ্দিন আলম বলছিলেন যে নারীদের এক ধরনের বিশেষ কাপড় তৈরি করার এক ধরনের শঙ্কা আছে, সবকিছু মিলে আবার জামায়াত ইসলাম এটিও বলছে যে এই দেশে আওয়ামী লীগ এবং বিএনপিকে আমাদের দেখা শেষ, এবার জামায়াতকে দেখার এক ধরনের সুযোগ তারা আসলে করতে চান। কি মনে করছেন সেই সুযোগটি কতখানি দূরে? দুই তিনটে কথা বলি। এই যে দেখা শেষ, যেমন ধরুন আমরা তো যে নির্বাচনগুলো করছি, আমরাও তো জনগণের কাছে বলছি যে মুক্তিযুদ্ধের সময় এবং 55 বছরে এইসব রাজনৈতিক দলগুলো তো দেখছেন এবং আমাদেরকে ভোট দেন, এবং আমাদের ইস্তেহার আমরা বলেছি ব্যবস্থা বদলের ইস্তেহার, এবং আমরা মনে করছি যে অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কেউ প্রকৃতপক্ষে ব্যবস্থা বদল করে নাই, এবং যে সংস্কারের কথা হচ্ছে দেশকে আগানোর জন্য মৌলিক সংস্কার করতে হবে। সুতরাং ওই কথাটাকে যার যার জায়গা থেকে বলবে, আমি ওইটুকুই রাখতে চাই। কিন্তু আমি গুরুত্ব দিতে চাই, যেহেতু আজকে অল্প কিছুক্ষণ পরেই ভোট, যেটা যে অভিযোগগুলো আছে, আপনি দেখেন এইখানে ওই যে টাকা দেওয়ার অভিযোগ সহ অনেক কিছু, এবং আমাদের আচরণবিধিতে কিন্তু এগুলো নিষিদ্ধ। আমার অভিযোগটা হচ্ছে নির্বাচন কমিশন এই ব্যাপারে তারা উদ্যোগীয় কেন ভূমিকা তারা নিচ্ছেন না, এবং নেওয়া দরকার। এই যে অভিযোগগুলো, অভিযোগ করলেই সেটা যথাযথ হয় তা আমি মনে করি না, কিন্তু অভিযোগ করার জন্য অপেক্ষা করতে হবে কেন? নির্বাচন কমিশন নানাভাবে দেখে তারা চেক করুক, চেক করে তারা একটু হ্রাস করুক। কারণ এটা হ্রাস করা দরকার কেন? কারণ এটা আপনি দেখছেন যে এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় কিন্তু প্রথম দিন থেকে নানা কারণেই ছিল, এবং এখনও 100% সংশয় দূর হয়েছে আমি তা বলি না, কিন্তু ধরে নিছে মানুষ যে 12 তারিখে ভোট হচ্ছে, কিন্তু ওই সংশয় আছে, যেটা আমি রিপিট করছি, হয়তো কথাটা রিপিট হচ্ছে, অজানা আশঙ্ক কারসাজির। তাই আমি বলছি যে সমস্ত যদি নির্বাচন কমিশন এবং সরকার তারা যদি সুনির্দিষ্টভাবে এইসব বিষয় পদক্ষেপগুলো নিতে পারে, তাহলে কিন্তু আপনি দেখবেন এই অজানা আশঙ্কাটাও দূর করেই আমরা কিন্তু ওই জায়গায় যেতে কি মনে করছেন সরকার সেটি পারবে কি? আমি মনে করি যে ইতিমধ্যে এত সবের পরেও আমি বিশেষ করে আমি বলবো যে আজকে, আমি এটা বলাটা কেমন হবে জানি না, তবু বলি, ধরুন গতকাল পর্যন্ত তো আমরা প্রচারে ব্যস্ত ছিলাম, আমিও ব্যক্তিগতভাবে ছিলাম। আজকে বরঞ্চ দিনটা একটু তুলনামূলকভাবে কম। সেইখানে যেটা আমি আমার অঞ্চল ঢাকা শহর বাইরের জেলায় যে কথাবার্তাগুলো শুনলাম তাতে, এবং ঢাকাতে আপনি ওই যে নিউজও দেখালেন, ঢাকা থেকে প্রচুর মানুষ তার এলাকায় চলে যাচ্ছে ভোট দেওয়া, ছুটি, এইসব নানা বিবেচনায়। তা সুতরাং মানুষের মধ্যে যে পজিটিভ ধারাটা তৈরি হয়েছে, এবং এত সবের পরে যে রাজনীতিগুলো পাল্টাপাল্টির পরেও যতটুকু সহনশীলতা দেখিয়েছে, আমি যতটুকু কথাটা বলছি, কিন্তু সেইটাকে যদি খালি নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে অতীতের মতো, কারণ আমরা জানি কিন্তু ম্যানিপুলেশন কিভাবে করা যায়। রিটার্নিং অফিসার এর অভিযোগ তো এবারও আছে যে নির্বাচনকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে কোনো কোনো। আমি বলছি সেই পয়েন্টগুলো তারা সুনির্দিষ্ট। আমি বললাম যে ইউনূস সাহেব তার বক্তৃতায় যদি বলতো যে আপনি নির্ভয়ে আসেন এবং কোনোভাবে অতীতে আমরা জানি কিভাবে ম্যানিপুলেশন হয়, অনেকটা এরকমই আভাস দিয়েছেন, কংক্রিট করতে হবে যে এখন আমার রিটার্নিং অফিসার থেকে শুরু করে কেউ এটা করবে না, কেউ যদি দলের মধ্যেও কেউ থেকে থাকে, সবাই আশা করি যে নির্দলীয় আচরণ করবে। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে আশা করি আগামী দিনে মানুষ তাকে এই জায়গাটিতে নাজিমুদ্দিন আলম, আমি আপনার কাছে আসি। তাহলে দেখবেন আমরা একটা ভালো নির্বাচনের ধারায় যাওয়ার দিকে যেতে পারব। রহিন হোসেন প্রিন্স, এই নিরপেক্ষতার কথা আজকে আপনি নিশ্চয়ই জানেন, 10ই ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে জামায়াত ইসলামের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা বলেছেন যে প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি অংশ এখনো নির্দিষ্ট একটি পক্ষকে, বিএনপির দিকে ইঙ্গিত করে বলা হয়েছে যে তাতে পক্ষপাতিত্ব করছেন, নির্বাচন কমিশনকেও তাদের কাছে দুর্বল মনে হচ্ছে। দেখুন, এটা তো বলতেই পারে, আমরা তো এটা বলি যে প্রশাসন নিরপেক্ষ তার সাথে কাজ করছে না, কারণ আমরা আশা করব যে প্রশাসন নিরপেক্ষ থাকবে, এবং নিরপেক্ষ থাকাটাই সবচেয়ে জরুরি। কারণ এই নির্বাচনটা আপনার যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রধান, ইন্টারিয়াম গভর্নমেন্ট চিফ যে আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনূস স্যার, উনি নিজেও বলছেন যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, একটা ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন। তার অধীনের সকল প্রশাসনের ভিতরে তো কিছু কিছু সমস্যা আছে, আমরা জানি। যেহেতু আগের প্রশাসন সব তো অনেকেই আছে, ঢেলে সাজানো হয় নাই, তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় তো আমরা একটু শঙ্কিত। তো মানে আপনারাও শঙ্কিত, আবার জামায়াত ইসলামীও শঙ্কিত যে তারা আসলে বিএনপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেজন্য না, আমাদের জিতানোর কোনো প্রয়োজন নাই, আর আমরা ওইটা নিয়ে চিন্তাও করি না। আমরা শুধু একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। আমাদের পক্ষেও কারো দয়ার প্রয়োজন নাই। আল্লাহর ইচ্ছায় এদেশের জনগণ
এবং সাধারণ মানুষের প্রতি আমাদের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, কারণ বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। আমি যে কথাটা আগেও বলেছি যে এই দেশের জন্য আমাদের দেশের জনগণের জন্য আমাদের অনেক অবদান রয়েছে, আমাদের অনেক স্যাক্রিফাইস, আমাদের অনেক স্যাক্রিফাইস। জামাতের এজেন্টদের ভয়ভীতি দেখাচ্ছে। হ্যাঁ, ভয়ভীতি, আমাদের এজেন্টদের কোনো ভয়ভীতির কোনো প্রয়োজন নাই। আমরা মনে করি যে রাজনৈতিক দল সকলে যারা আছে সবাই মিলে আমরা ইলেকশনটা করব এবং সবাই এজেন্ট হিসাবে থাকবে। হ্যাঁ, এবং যদি কোনো অভিযোগ কেউ করে সেটা প্রশাসন অবশ্যই যেন দেখে। যদি আমাদের কেউ ভয়ভীতি দেখায় সেটার জন্য যেন অভিযোগ করলে পরে সাথে সাথে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমরা চাই অংশগ্রহণমূলক সবাই মিলে আমরা নির্বাচনটা যেন আমরা পার করতে পারি, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট যাতে আসে দেশ ও জাতির স্বার্থে, অর্থনৈতিক মুক্তির জন্য, দেশের একটা সুষ্ঠু পরিবেশের জন্য, হ্যাঁ, এবং অর্থনৈতিক চাকা যাতে ঘুরে এবং দেশের যাতে আপনার বেকার সমস্যা প্রকট। আপনার ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছাড়া বেকার সমস্যার সমাধান হবে না, রেমিটেন্সও বাড়বে না, অর্থনৈতিক মুক্তিও আসবে না, আইনের শাসন, সামাজিক নিরাপত্তা, অনেকগুলো কর্মসূচি রয়েছে আমাদের। সে সমস্ত বিষয়গুলো এই দেশের জন্য, জাতির জন্য খুবই প্রয়োজন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন। আমরা মনে করি সেই নির্বাচনের জন্য তো আসলে রাজনৈতিক দলগুলোকেও সবচেয়ে বেশি সহনশীল হতে হবে। অফকোর্স সহনশীল হতে হবে। রাজনৈতিক দলের ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছি সবাইকে সহনশীল হতে হবে, যার যার অবস্থান থেকে যার যার আয়নায় তার যার চেহারা দেখতে হবে। এখন আপনার নিজের অবস্থানটা কি, কতটুক আপনার অবস্থান, কতটুক জনপ্রিয়তা, মানে বিএনপি লোকেরা জামায়াতের এজেন্টদেরকে ভয় দেখাচ্ছে না। ভয় দেখাবে কেন? আমাদের ভয় দেখানোর প্রয়োজন নেই। কেননা আমরা ভয় দেখিয়ে ওই আওয়ামী লীগের মতো ওই ফ্যাসিস্ট কায়দায় আমরা রাজনীতি করব না, এবং সেই স্টাইলে আমাদের নির্বাচন করার দরকার নেই। আমাদের জনগণের উপরে আমরা নির্ভরশীল। জনগণ ভোট কেন্দ্রে আসবে সুষ্ঠুভাবে এবং আমরা চাই ওই কেন্দ্রে সুন্দরভাবে ভোট গণনা হবে। বিএনপি যখন আসলে তাদের কৌশলের কথা বলছে, তাদের আসলে ভয় দেখানোর কোনো প্রয়োজন নাই। একই সময়ে নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ তুলে জামায়াত ইসলামী বলছে যে সারা দেশে জামায়াতের 15টি নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে এবং তাদের কর্মীদেরকে হয়রানিও করা হয়েছে। এই জায়গাটিতে আমি একটু জানতে চাই, এভাবে যদি কর্মীদেরকে হয়রানি করা হয়, যে অভিযোগ আসলে জামায়াত ইসলামী তুলছে, বিএনপির নেতাকর্মীরা করছেন, আবার বিএনপিও কিন্তু অভিযোগ করছে বিএনপির নির্বাচনী অফিসেও কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সবকিছু মিলিয়ে আসলে পরিস্থিতি কেমন দিকে যাচ্ছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমাদেরকে যদি এখন ইলেকশনের আগে যে সিচুয়েশনটা আছে এটাকে যদি অ্যানালাইসিস করতে হয় তাহলে কয়েকটা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। ওই বিষয়গুলোতে আসার আগে আমি জাস্ট 2-3টে ইনফরমেশন দিয়ে রাখছি। আপনি কিছুক্ষণ আগে ব্যারিস্টার শাহরিয়ার কবির সম্পর্কে একটি প্রশ্ন তুলেছিলেন। উনি কিন্তু জামাতের মনোনীত প্রার্থী নন এবং উনি গতকাল একটি এক্সপ্লেনেশনে বলেছেন যে এটা উনি কেন করেছেন, তো সেই পয়েন্টটাতে আমি খুব একটা যাব না। বিএনপি গতকালকে এবং আজকে যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে বোরখা রিলেটেড। কিন্তু নির্বাচনী প্রচারণা চালানোর সময় এই ধরনের ভূমিকাকে আপনি আসলে কোনো রকমের মানে সেইটিকে আসলে ব্যাখ্যা করার সুযোগ কি এভাবে আছে? উনি ওনার এন্ড থেকে ব্যাখ্যা করেছেন এবং উনি বলেছেন যে উনি একজন দুস্থ মানুষকে সাহায্য করেছিলেন। এবং যদি বিএনপির কোনো নেতাকর্মী করতো, জামায়াত তাহলে কি বলতো? অবশ্যই একই রিঅ্যাকশন হতো। সো আমি কাউকে পার্সোনালি এভাবে সাপোর্ট করব না, যেটা খারাপ সেটাকে তো আমাদের খারাপ বলতে হবে, বাট আমার মনে হয় ওনার পজিশনটাকেও আমাদের রেসপেক্ট করা উচিত। উনি যেভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রলড হচ্ছেন সেটাকেও আমাদের একটু দেখতে হবে। আমি যে প্রশ্নটিতে নিরপেক্ষ নির্বাচন হবে কি না, যে পূর্ব পরিস্থিতিগুলো আছে, সেখানে একটি কথা খুব গুরুত্বপূর্ণ, যে দলের নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি নারী আন্দোলনের পথিকৃৎ হিসেবে, এটা বাংলাদেশের সবাই স্বীকার করবেন যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তার অনেক রিফর্ম আছে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের পথে। সেই দলটি যখন বাংলাদেশের মতো একটা মুসলিম মেজরিটি কান্ট্রিতে এসে বলে যে নারীদের বোরখাকে, নিকাবকে পরে যাওয়াটাকে তারা সন্দিহান চোখে দেখছে, সেটি কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক তৈরি করে। কেন আমি বলছি? কারণ দেখুন, আমি গতকালকে এবং আজকে যে ছবিগুলো দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, সবাই কিন্তু একটা ঈদের আমেজে রয়েছে, রাইট? আমরা সবাই দেখেছি ট্রেনের উপর মানুষ আনন্দ করে ঢাকা থেকে দেশের বাড়িতে যাচ্ছে, এটা কিন্তু ভোটের কেন্দ্রে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা ঈদের আগে দেখি। সো ঈদে আমরা কি করি? ঈদে কিন্তু আমরা একটা নতুন পোশাক পরি, নতুন করে নিজেদেরকে উপস্থাপন করি আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, আমরা সবাই সেলিব্রেট করার জন্য। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক মহিলাদের নতুন পোশাক নেই,
তারা একটা সেলিব্রেশন করতে যাবেন, তারা কারণ সবাই গত একটা বিশেষ পোশাক বানাতে দিয়েছেন গত- একসাথে এতগুলো। কারণ বাংলাদেশ হচ্ছে মুসলিম মেজরিটি কান্ট্রি। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো ইভেন আমি যে কানাডাতে থাকি, সেখানেও কিন্তু পোশাকের উপর কোনো বিধিনিষেধ দেওয়া হয় না। আপনি ভোট দিতে যাচ্ছেন, আপনি একটা সোশ্যাল সার্ভিস ওয়ার্কে কাজ করছেন। বিএনপির মতো যে দলের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, তা সেই দলের পক্ষ থেকে যখন একটা মুসলিম মেজরিটি কান্ট্রির পোশাক নিয়ে, মহিলাদের পোশাক নিয়ে কমেন্ট করা হয়, যেটা জামাতে এখানে কিন্তু আসলে মহিলাদের পোশাক নিয়ে কমেন্ট করা হয়নি, তারা বলেছেন যে একটি স্পেসিফিক পোশাক কেন এত সেটাই, বড় কারণ অঙ্কে কারণ আসলে তৈরি কারণ করা এটা হচ্ছে। এটা হচ্ছে ঈদের আমেজ। আপনার একজন মানুষ, মহিলা যখন গত 16 বছরে ভোট দিতে পারেনি, তার নেকাবটি হয়তো নষ্ট হয়ে গেছে, সে একটা নতুন নেকাব বা একটা বোরখা বানাতেই পারে, কারণ সে জানে সে ভোট দিতে চায়। এবং এবারে যে ঈদের আমেজটা আমরা দেখছি, এটাকে আমাদের পজিটিভলি নেওয়া উচিত। আমি আশা করি একটু আমি বিএনপি এই উত্তরটা নিতে চাই, নাজমুদ্দিন আলম আপনি কি মনে করছেন? আমি মনে করছি যে বোরখা নেকাবের বিপক্ষে আমরা নয়, এটা আমাদের একটা আদর্শিক পোশাক, আমাদের মুসলমানদের পোশাক পরতেই পারে, এখানে কোনো আপত্তি নাই আমাদের। কিন্তু এই বিশেষ সময় নির্বাচনের মুহূর্তে এত বেশি এই ধরনের 1 কোটি 2 কোটি বোরখা তৈরি করা, এটা একটু সন্দেহের উদ্বেগ ঘটে। আরেকটা জিনিস, আমাদের ব্যালট পেপারও নাকি বাইরে ছাপানো হয়েছে। আর অনেক তো পুরুষ এগুলো নিয়ে আমাদের একটু এই মুহূর্তে তিনি ধরা করেছে, পড়েছেন, এটা তিনি নিজস্ব অপমানিত ধরা হয়েছে। পড়বার পর বলেছেন যে আমার মনে হয় জামায়াতে এটা ইসলামী ডাকসু তাদেরকে নির্বাচনের বলেছে। আগেও ব্যালট পেপার ছাপানো নিয়ে অনেক প্রসঙ্গে এসেছিল। আমরা কিন্তু আমরা যদি ট্রেন্ড অ্যানালাইসিস করি, ছাত্র নির্বাচনে যে ইউনিভার্সিটিগুলোতে ইলেকশন হয়েছে, একটাতে ধরে নিলাম যে 500টা ব্যালট পেপার ছাপানো, ধরে নিলাম হাইপোথেটিক্যাল সিনারিওতে। আপনি দেখেন 5টা পর পর যখন নির্বাচনে বাংলাদেশ ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল, সেটা যখন জয়ী হয় বিপুল ভোটের ব্যবধানে, সেখানে কিন্তু এই 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 ট্রেন্ড, যে হাইপোথিসিসটা আমরা দাঁড়া করানোর চেষ্টা করছি যে এই ব্যালট পেপার ছাপিয়ে ছাত্র শিবির ক্ষমতায় এসেছে, জিনিসটা কিন্তু ওরকম আমাদেরকে ট্রেন্ড তার অ্যানালাইসিস মানে করে আসলে দেখা যায়। ছাত্রদের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে এক করে ফেলার একটা প্রচেষ্টাও আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, কিন্তু সেটাও আসলে কতখানি একসাথে করা যায়, সেই সুযোগই বা কতখানি আছে, সেটিও তো একটি বড় প্রশ্ন। আলোচনায় ফিরবো। জিপি চিশপাতমিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জিপি চিশপাতমিত রাজখান দেখছেন। স্টালিন হাসান, আপনার কাছে আসি। নির্বাচন বানচালের সংখ্যা নিয়ে যখন আমরা আলোচনা করছি, একই সময়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন নির্বাচনে তারা ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা দেখছেন না, বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে। এবং জামায়াত ইসলামী বলছে তারা পাতানো নির্বাচন মেনে নেবে না। হঠাৎ করে জামায়াত ইসলামের এই পাতানো নির্বাচনের কথা কেন মনে হলো? সেরকম শঙ্কা কি তাহলে আপনারা করছেন? আমি যদি খুব পার্টিকুলারলি বলি, আপনি দেখেন যে প্রশাসনে যখন জুলাইয়ের পর যখন প্রশাসনে 2024-এ যে একটা পরিবর্তন আসলো, এখানে কিন্তু প্রশাসনে যারা এতদিন পর্যন্ত প্রমোশন বঞ্চিত ছিলেন গত 16-17 বছরে, বিএনপির একটা মেজরিটি গ্রুপ যারা আওয়ামী লীগের সময় ফ্যাসিবাদী শাসন আমলে প্রমোশন পাননি, প্রমোশন থেকে বঞ্চিত হয়েছেন, এদের মধ্যে অনেকেই মেধাবী রয়েছেন, আমি সেই প্রসঙ্গে কথা বলছি না, কিন্তু তাদেরকে হঠাৎ করে প্রমোট করা হয় উচ্চতর পজিশনে। সো এখন যারা ডিসিশন মেকার, স্পেশালি আমরা জানি যে ইলেকশনে ডিসি এবং এসপিরা একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করে, এদের আপনি অধিকাংশই দেখবেন যে এই ভিকটিম কার্ড প্লে করে তারা কিন্তু প্রমোটেড হয়েছিল জুলাইয়ের পর। এটি হচ্ছে প্রথম। কিন্তু আবার তাদেরকে যে আপনারা জামায়াত ইসলামী যে দাবি করেছিল লটারির মাধ্যমে পরিবর্তন করা হবে, সেটাই তো করা হয়েছে। আপনি যদি 100 জনকে প্রমোট করেন ভিকটিম কার্ডের মাধ্যমে, সেই 100 জনের মধ্য থেকে যদি আপনি লটারির মাধ্যমে সিলেক্ট করেন, ওই 100 জন স্যাম্পল সাইজ কিন্তু 100 জনই থাকবে। এই স্যাম্পল সাইজ কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না, কারণ ফ্যাসিবাদী আমলে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কাজ করেছে, তারা তো নেই। তো স্যাম্পল সাইজের মধ্য থেকে আপনি লটারি করুন বা সিলেকশন করুন, আউটকাম উইল বি সেম। সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন প্রশাসনের কিছু সাইকোগ্রাফিক আমরা যদি দেখি, শুধু বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন জায়গায়, এস্টাবলিশমেন্ট সবসময়ই চায় এমন একটা দলের সাথে থাকতে যেই দলকে তারা মনে করে হয়তো ক্ষমতায় আসবে। সো এই সাইকোগ্রাফিক মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে একটা বায়াসনেস তৈরি করে। ওরা যদি, আমরা কি দেখেছি, তারেক রহমান বাংলাদেশে আসার পর সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে দেখা করেছেন, গোয়েন্দা সংস্থার প্রধানরা তার সাথে দেখা করেছেন। এই সিগন্যালগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুবই নেগেটিভ হিসেবে পোর্ট্রেট হয়েছে। সেই কারণে এই সংখ্যাগুলো কিন্তু জামাতে ইসলামীর পক্ষে থাকাটা খুবই যৌক্তিক, এবং আমরা চাই সুস্থ একটা যদি নিরপেক্ষ নির্বাচন হয়,
গত 5টি সার্ভেতে আমরা যেটা দেখেছি, যদি আমি স্যাম্পল সাইজ কনসিডার করি, 300টি কনস্টিটিউয়েন্সিতে যে স্যাম্পল সাইজ 18,000 20,000 নিয়ে যে পোলগুলো করা হয়েছে, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে জেনজিরা এবং যারা 18 থেকে 29 বছর 5.5 কোটি ভোটার যারা আছে, তারা কিন্তু লিনিং টুয়ার্ডস এনসিপি এবং জামাতে ইসলামী। সো অ্যাজ এ টেকনোলজি এনথুজিয়াস্ট, অ্যাজ এ রিসার্চার, আমি যেটা মনে করি যে আপনি যদি সার্ভেগুলো দেখেন, ইট ইজ এবারে ইন্ডিকেটিং। রিসার্চগুলো এক এক সময় এক এক রকমের বার্তা দিচ্ছে। আবার আমরা গতকালকে একটি রিসার্চ পেপারে দেখেছি যে বিএনপি আসলে অর্ধেকেরও বেশি আসনে জয়ী হতে যাচ্ছে, সেখানে এনসিপি মাত্র 1 আমার ঠিক মনে নেই অঙ্কটি, এনসিপি ছিল 2% মতো। সবচেয়ে কম অঙ্কে তারা আসলে জয়ী হতে যাচ্ছে। এই বিষয়ে সময় যেহেতু কম, প্রথম কথা আমি যেটা আগে বলেছি সেটাই, যে নির্বাচনে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, ডিসি এসপি সাহেব অন্যরা যারা থাকবেন, তারা কিন্তু আপনি এই দলগুলো দেখেন পরস্পর অভিযোগ করেছিল কে কোন দলের। তারা নিরপেক্ষ যাতে আচরণ করে সরকারকে দেখতে হবে। আর মনে রাখতে হবে, এই সরকার, সে আলোচনা আজকে আমরা করতে চাইনি, কিন্তু দেখেন প্রথমে এসে আমাদের সেনাপ্রধান তো এমন দলের নাম উচ্চারণ করলো যে স্বাধীনতা বিরোধী দল। তারপরে বিভিন্ন সময় কথায় কথায় সেনাপ্রধানের সাথে অনেক দল দেখা করতে চলে গেছে, অনেক সচিবরাও এগুলো করেছে। সুতরাং আমরা যে সংকটগুলোর মধ্যে আছি, যেটা মনে করেছিলাম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংকট উত্তরণের জায়গায় যাওয়া, আমরা কিন্তু যেতে পারিনি। তাহলে তার কি মধ্যে এই পথ একটাই, বায়াসনেসগুলো কি নির্বাচন বানচাল করতে পারে? আমি আসছি, বানচাল করতে পারবে না। যেখানে আমরা আছি জনগণ তাকায় আছে। কারণ বানচাল যদি কেউ করতে চায়, কেউ যদি কারসাজি করতে চায়, এই নির্বাচন কে কি বললো না বললো তাতে আসা যায় না, মোটেই গ্রহণযোগ্য হবে না। তাহলে বাংলাদেশের ইতিহাস কিন্তু নতুন করে রচিত হবে। বরঞ্চ আমাদের সামনে এইবারের তো খুব মেলা ভালো নির্বাচন তো আমরা আশা করছি না, গণতন্ত্রের পথে হাঁটার জন্য ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন আমরা প্রত্যাশা করছি, যার জন্যে পুরো ভোটের সময় যাতে ভোট কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ থাকে, সবাই যাওয়ার ক্ষেত্রে উৎসাহ পায়, এবং ভোট গণনা সহ ভোটের রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে কেউ যাতে কোনো ক্রমে ম্যানিপুলেশন না করতে পারে, সেই নিশ্চয়তা নির্বাচন কমিশন এবং সরকারকে দিতে পারে। নিশ্চয়ই সব রাজনৈতিক দল, আমরা তো মনে করি আমরা দায়িত্বশীল আচরণ করব। কেউ যদি দায়িত্বশীল আচরণ না করি, তাহলে সেটাও কিন্তু ইতিহাস তাকে নাজিমুদ্দিন আলম, এই মুহূর্তে যদি আমি মাঠের রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে চিন্তা করি, তাহলে সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণটা আসলে বিএনপির তরফ থেকেই আসা প্রয়োজন বলে কি মনে করেন? বড় রাজনৈতিক দলের দায়িত্ব তো অবশ্যই বেশি, আমি অবশ্যই স্বীকার করব, এবং সরকারের সবচেয়ে বেশি দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, এবং অন্যান্য অপর রাজনৈতিক দল সকলের কম বেশি দায়িত্ব রয়েছে। তো এখন প্রশ্নটা হলো যে আপনার বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বা বিভিন্ন জায়গায় জরিপে আসতেছে যে বিএনপি এগিয়ে আছে, এগিয়ে থাকার তরুণদের যদি যে জরিপ, সেই জায়গাটিতে আসলে জামায়াত এবং এনসিপি এগিয়ে রয়েছে না, তরুণদের জরিপ, এটা আপনি তো 5.5 কোটি এই তরুণদের এটা খুবই ফ্যাক্টর না, এবং 4.5 কোটি ভোটার প্রথমবারের মতো তরুণরাই এই ইলেকশনে ভোট দিবে। হ্যাঁ, তরুণরাই ডিসাইডিং ফ্যাক্টর, ইট ইজ নো ডাউট। তারা ভোট কেন্দ্রে আসবে, তারা অত্যন্ত সচেতন। জুলাই আগস্টের আন্দোলনেও তরুণদের বিশাল ভূমিকা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রচুর ভূমিকা ছিল। তো কথা হলো যে তরুণদের যে নেতৃত্বে ছিল, তারা সেই নেতৃত্বটা ধরে রাখতে পারে নাই মূলত। এই জন্য তরুণদের তাদের ডিফারেন্স অফ অপিনিয়ন রয়েছে। আবার তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি এবং জামায়াত এক হয়ে নির্বাচন করছে, সেটাও একটি বড় প্রভাব ফেলবে বলে এনসিপি যখন আবার জামাতের সাথে চলে গেল, তো এখন এখানেও অনেক কিছু ব্যাপার আছে, এখানে বিভিন্ন রকমের ন্যারেটিভ তৈরি হয়েছে। তো ফলে সকল তরুণরা যে আপনার এখন এনসিপির সাথে আছে, বা এনসিপি জামাত এখন জোট হয়েছে, সবাই যে ওদের সাথে মার্চ করবে, এটা বলার কোনো কারণ নেই। মুক্তিযুদ্ধকে আফার যদি তারাই তো প্রধান করছে এখনো, তরুণরা মুক্তিযুদ্ধ আফোর্ড করে, তরুণরা মুক্তিযুদ্ধের আফোর্ড করে, জুলাই আগস্ট আফোর্ড করে। মুক্তিযুদ্ধ হলো আমাদের মূল ভিত্তি, 71, এটা আপনাকে মনে রাখতে হবে। আদর্শিক পার্থক্যের জায়গাটি কি ভোটে প্রভাব ফেলতে যাচ্ছে, যে আদর্শিক পার্থক্যের কথা নাজিমুদ্দিন আলম বলছেন? আমার কাছে মনে হয় বাংলাদেশের যারা জেনজি রয়েছে, স্পেশালি আপনি 18 থেকে যদি 29 বছর বয়স এই সেগমেন্টটাতে দেখেন, তারা কিন্তু জুলাই আন্দোলনের সময় বলেছে তুমি কি আমি কি রাজাকার রাজাকার। আমি বলছি না যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে আপনার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেখানে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির পক্ষে থাকবো। বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারের একটা সন্তান। সো আমার বাবাও কিন্তু জিয়া রহমানের সাথে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমার কাছে যেটা ভ্যালুয়েবল, আমরা মিলেনিয়াম জেনারেশন বা
প্রিন্স ভাইরা হয়তো জেনারেশন এক্স, কিন্তু তরুণদের কাছে কিন্তু ভোটটা আসলে আমরা দিতে চাই না। আজিমুদ্দিন আলম, আবারও আপনার কাছে এসে আমি শেষ করতে চাই, নির্বাচন বানচালের শঙ্কা থেকে আমরা বেরিয়ে আসতে পারলাম কি না? 20 সেকেন্ড। নির্বাচনের বানচাল এখন তো আপনার গিয়া করার চেষ্টা যারা করার তো চেষ্টা করছে, বা মানে আমার মনে হয় না এখন আর বানচাল করতে পারবে। নির্বাচন একেবারে একদিন পরেই আমাদের নির্বাচন শুরু হচ্ছে, এবং আশা করি এটা সরকার তাদের খুব বিরাট চ্যালেঞ্জ, তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ধন্যবাদ নির্বাচন থেকে বেরিয়ে আসতে চাই আজকে আমরা। আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, জি25 প্রতিবেদিত রাজকাহন থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।